Whenever we solve problems in mathematics or study history, it is very often that we relate them together. Important events of the past, both of recent past and distant past, have accurate dates. Or even, just imagine the life in prehistoric times. A question of when always comes to our mind. This is where mathematics helps history. If we want to know about the accurate dates of historical events, mathematics is the key discipline to find it. But that's not all. Think about the Great Pyramid of Giza in Egypt. Even thousands and thousands of years ago, it would be impossible to build it without the help of mathematics. That is how mathematics had shaped the past that we study in history. Lastly, how can we find history in mathematics? Everything related to mathematics has a history and a story to tell. A great example would be Bakshali manuscript, which is known to be the earliest Indian manuscript on mathematics. It was found from Mardan of Khyber Pakhtunkhwa of modern-day Pakistan, and it is also the earliest manuscript which uses zero as a symbol. This manuscript contained fractions, square roots, arithmetic and geometric progression, solutions of simple equations, simultaneous linear equations, quadratic equations, and indeterminate equations of the second degree. That's all for today. Thanks for watching. নমস্কার, আমি অরিন্দম বিশ্বাস। আমি গণিতের সাথে ইতিহাসের সম্পর্ক স্থাপন করে দেখাবো যে আমাদের পূর্বের ধারণা ভুল। ইতিহাস হলো পুরনো দিনের ঘটনা এবং গণিতে আমরা সংখ্যা, সূত্র, আকার, আকৃতি নিয়ে কাজ করি। তাহলে এদের মধ্যে সম্পর্ক কোথায়? আগেই বললাম ইতিহাস হলো পুরনো দিনের ঘটনা, আর ঘটনা মানে সেটি কবে ঘটছে, কখন ঘটছে তার নির্ভুল তত্ত্ব, আর তার জন্য লাগে সাল ও দিন, এবং এই সাল ও দিন আসে ক্যালেন্ডার থেকে, যা অঙ্কের গণনার ফল। এছাড়াও আমরা ইতিহাসের বইয়ের পাতায় সচরাচর খ্রিস্টাব্দ বা এডি এবং খ্রিস্টপূর্বাব্দ বা বিসি দেখে থাকি। খ্রিস্টাব্দ হলো যীশুখ্রিস্টের জন্মের পর থেকে সময়কাল এবং খ্রিস্টপূর্বাব্দ হলো যীশুখ্রিস্টের জন্মের আগেই সময়কাল। এই খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ ধারণার সঙ্গে গণিতের সংখ্যারেখার মিল পাওয়া যায়। সংখ্যারেখার জিরোর ডান দিকে থাকে পজিটিভ নম্বর এবং বাম দিকে থাকে নেগেটিভ নম্বর। তেমনই সময় গণনার ক্ষেত্রে যীশুখ্রিস্টের জন্মের পর সময়কালকে আমরা পজিটিভ নম্বরের সাথে তুলনা করতে পারি এবং নেগেটিভ নম্বরকে যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কালকে বা খ্রিস্টপূর্বাব্দের সঙ্গে তুলনা করতে পারি। যেমন এখন 2024 সাল, ধরি 1250 খ্রিস্টাব্দে কোনো ঘটনা ঘটেছে, তাহলে আজ থেকে কত সাল পূর্বে সে ঘটনা ঘটেছে তা জানার জন্য আমরা 2024 থেকে 1250 বিয়োগ করে দেবো, যেহেতু দুটো সময়রেখার একই দিকে আছে। কিন্তু যদি বলি 1250 খ্রিস্টপূর্বাব্দে কোনো ঘটনা ঘটেছে, সেটি আজ থেকে কত বছর আগে ঘটেছে তা জানার জন্য প্রথমে আগে 1250 খ্রিস্টপূর্বাব্দ থেকে যীশুখ্রিস্টের জন্মের পর্যন্ত 1250 সাল, এবার যীশুখ্রিস্টের জন্মের পর থেকে 2024 সাল দুটোকে যোগ করতে হবে, ঠিক যেমন সংখ্যারেখায় করা হয়। তাহলে আমরা বুঝলাম অল্প হলেও প্রতিটি বিষয়ের সঙ্গে কিছু না কিছু মিল পাওয়া যায়। এবার বলো তো 50 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টাব্দ পর্যন্ত কত সময় হয়? থ্যাংক ইউ। সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ইতিহাস, যার সাথে গণিতের সম্পর্ক সেই সৃষ্টিলগ্ন থেকেই বলা যায়। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিবরণ হোক বা প্রত্নকেন্দ্র থেকে প্রাপ্ত প্রত্নবস্তুর মান নির্ণয় বা কোনো ঐতিহাসিক স্থাপত্যের গঠন তথা প্রকৌশলী নির্মাণে গণিতের সাথে ইতিহাসের এক নিবিড় সম্পর্ক। ঐতিহাসিক ঘটনার নির্ভুল বিবরণ প্রকাশ করতে আমরা গণিতের বহুল ব্যবহার করে থাকি। এডি, বিসিই প্রভৃতি নিরূপণ করতে আমরা ইতিহাসের ছাত্র হিসাবে প্রতিনিয়ত গণিত ব্যবহার করি। যেমন ইতিহাসের কাল নির্ণয় করতে আমরা একটি গাণিতিক সময় সরলরেখাকে ব্যবহার করি, যেখানে শূন্য হচ্ছে কমন এরা। এই কমন এরার যত ডান দিকে যাব ততই আমরা ইতিহাসকালের আধুনিক দিকে পৌঁছে যাব, অর্থাৎ খ্রিস্টাব্দে, এবং কমন এরার যত পেছন দিকে বা বাম দিকে যাব ততই আমরা সভ্যতার প্রাচীনত্বে প্রবেশ করব। অতীতের সাথে বর্তমানের সময় নিরূপণে গণিত কিভাবে ইতিহাসকে সাহায্য করে তা দেখালাম, কিন্তু এছাড়াও আরও অনেক ক্ষেত্রে গণিতের অবদান আছে। যেমন কোনো ঐতিহাসিক স্থানের নির্ভুল জরিপের জন্য গণিত জ্ঞান খুবই প্রয়োজনীয়, এবং প্রত্নকেন্দ্র থেকে প্রাপ্ত প্রত্নবস্তুর আকার তথা গঠন নির্ণয়ে গণিত তথা জ্যামিতিক জ্ঞান থাকা আবশ্যক। উদাহরণস্বরূপ ভীমবেটকার গুহাচিত্র, যেখানে জ্যামিতিক চিত্রে অনেক ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ।
এছাড়া ইতিহাসের আরও অনেক ক্ষেত্রে গণিত একাত্মভাবে জড়িত, যেমন প্রাচীন ও মধ্য ইতিহাসের স্থাপত্য নির্মাণে জ্যামিতি তথা গণিত জ্ঞান সুস্পষ্ট। অর্থনৈতিক ক্ষেত্রে খাদ্য উৎপাদনের জন্য সঠিক সময়ে ফসল রোপণ, মাপার জন্য বাটখারা, তুলাদণ্ড এবং গণনের একক আবিষ্কারের মধ্য দিয়ে ইতিহাসের সাথে গণিতের এক নিবিড় যোগসূত্র তৈরি হয়েছে। নমস্কার, আমার নাম গৌর সূত্রধর। বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের সঙ্গে অন্যান্য নানান বিষয়ের যেমন একটা সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি গণিতের সঙ্গেও বাংলা ভাষা বাংলা সাহিত্যের একটা সম্পর্ক রয়েছে। যেমন বাংলা ছন্দ রীতি, দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত, এই রীতি নির্ণয়ের ক্ষেত্রেও আমাকে গণিতের সাহায্য নিতে হয়, সরাসরি যেতে হয় গণিতের অন্দরে। আবার কবিরা তাদের কবিতায় কিছু গাণিতিক পরিভাষা ব্যবহার করেন ব্যঞ্জনার জন্য। যেমন কবি জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতায় বলেছেন, 1000 বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে। 1000 বছর সময়টা ঠিক কতটা সময় তা অনুধাবন করবার জন্য আমায় সাহায্য নিতে হয় গণিতের কাছে। তা না হলে কবিতার সঠিক অর্থ অনুধাবন করা যায় না। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলেন 2 বিঘা জমি কবিতায়, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই আর সবে গেছে ঋণে। 2 বিঘে জমি কথকের শেষ সম্বল। সেই 2 বিঘে জমির পরিমাপটা জানার জন্য আমায় যেতে হবে গণিতের অন্দরে। তা না হলে কথকের শেষ সম্বলের পরিমাপ আমি জানতে পারবো না। কবি শক্তি চট্টোপাধ্যায় যখন তার পরন্ত বিকেলে কবিতায় বলেন, পাতার ওপরে লিখি শূন্যতার কথা। শূন্যতা, শূন্য, এটি তো গণিতের একটা সংখ্যা। তা আবার কবিতায় চলে এলো শব্দের মাধ্যমে, ব্যঞ্জনার মাধ্যমে। এখানে কবিতায় এই শূন্য শব্দটা হলো এক একাকিত্ব, একটা নিঃসঙ্গতা। অর্থাৎ গণিতে যখন তা শূন্য, তখন সাহিত্যে তা একাকিত্ব, নিঃসঙ্গতা। কবিরা তাদের কবিতায় ব্যঞ্জনার জন্য গণিতের অন্দরে গিয়েছেন, পরিভাষা এনেছেন, ব্যঞ্জনা করেছেন, এবং সাহিত্যে তা প্রতিফলিত হয়েছে বারংবার। এবং সেই অর্থ অনুধাবনের জন্য আমাদের যেতে হয় গণিতের অন্দরে সাহায্যের জন্য। নমস্কার, আমার নাম উত্তম আস্থা। আজকে আমরা আলোচনা করব গণিতের সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যের সম্পর্ক। তো গণিত ও বাংলা একে অপরের পরিপূরক বা সম্পর্কযুক্ত। বাংলা ভাষা সর্বত্র ক্ষেত্রে গণিতকে প্রভাবিত করে আসছে আদিকাল থেকেই। আজকে আমরা মূলত চতুর্দশপদী কবিতায় কীভাবে গণিত ব্যবহৃত হচ্ছে তা আমরা আলোচনা করব। চতুর্দশপদী কবিতা মূলত 14টি পংক্তি এবং প্রত্যেকটি পংক্তিতে 14 মাত্রার হয়ে থাকে। বাংলা চতুর্দশপদী কবিতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তার লেখা বঙ্গভাষা কবিতায় হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। তার আগে আমরা জেনে নিই যে ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। যেহেতু চতুর্দশপদী কবিতায় অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহৃত হয়, তাই আমরা অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনার পদ্ধতি হল মুক্তদল 1 মাত্রা, রুদ্রদল শব্দের শুরুতে ও মাঝে থাকলে 1 মাত্রা এবং শব্দের শেষে থাকলে 2 মাত্রা। এখানে আমরা মাত্রা নির্ণয় করে রেখেছি। হে বঙ্গ ভাণ্ডারে তব, এখানে একটু আমরা থেমে যাচ্ছি, তাই এই অবধি একটি পর্ব, এবং বিবিধ রতন এ আরেকটি পর্ব। তো প্রথম পর্বে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে 6 মাত্রা পাচ্ছি, মোট 14 মাত্রা। তেমনি দ্বিতীয় পংক্তিতেও তা সবে অবোধ আমি, এখানে অবধি একটি পর্ব, এই পর্বে 8 মাত্রা এবং অবহেলা করি, এটিতে এই পর্বে 6 মাত্রা পাচ্ছি, মোট 14টি মাত্রা। এভাবে প্রত্যেকটি পংক্তিতে 14 মাত্রার হয়। তো চতুর্দশপদী কবিতা এইভাবে আমরা গণিতে ব্যবহার করে থাকি। ধন্যবাদ। Hello, I am Shobhi Kundu. Do you know, in spite of being two different disciplines, maths and English both are correlated in many ways. Firstly, in poems, we can find several kind of stanzas like couplet, triplet, quatrain, and all. These are actually mathematical terms, and Shakespeare has used it very minutely in his poems. Secondly, we know literature is the mother of science. Maths, being a science-based discipline, has its own language, where we use several symbols like plus, which denotes addition, minus denotes subtraction. These all terms are actually nouns. Language in arithmetic is a part of basic literature, whereas syntax and variables in algebra are mostly English alphabets. Moreover, Lewis Carroll, a poet as well as a mathematician, had amalgamated these two different disciplines through using puzzles and mathematical riddles in his poetry. Today, what I will be speaking on
would be on the relationship between mathematics and English. Now, keeping the time allotment in mind, I will be as brief as possible or try to be as precise as possible. Now, coming on to my first slide. In 19th century, mathematicians and logicians like George Cantor, Gottschalk Frege both established mathematical set of equations as the foundation of mathematics for the first time in human history in order to prove validity of almost anything through a set of objects that itself can satisfy certain conditions. For example, I have provided 3 examples which you can consider as a set of objects that can fulfill certain conditions in or according to set theory. Now, very interestingly, Bertrand Russell found discrepancy in the working of sets and challenged this very theory with his famous Barber's paradox. For the better understanding of things, I have provided a graphic representation of the Barber's paradox, which I hope you will find helpful. Now, the paradox goes like this. In a small town, where every man is clean shaven, there is only one barber. This barber gives you one condition, that he shaves only those men who do not shave themselves. Now, things are fine till now, but here comes the disturbing question, that who then shaves the barber? If the barber shaves himself, then he himself is entangled in his own condition. On the contrary, if the barber does not shave himself, then who will shave the barber? So in the conclusion part, we see how cleverly and clearly Bertrand Russell shows us that very logical things sometimes lead to absurd, illogical conclusions. The conclusion can be very mathematical, but they are illogical, they are absurd. So you can see the nature of truth can be both contradiction and harmony of polar opposite at the very same time. Then the expression of the truth is bound to be both mathematics as well as poetry. So I suggest that the expression of the truth is both mathematics as well as poetry, both logic and symbol. So this is my way of showing you how mathematics and English are not as different as languages as we tend to treat them as such. So with this end note, I would like to end my short conversation. Thanking you. My name is Miraj Hussain Ansari. Relationship between mathematics with my method subject English. First of all, being a language, English has a huge contribution in mathematics. Though mathematics is a language in itself, but some mathematical processes and concepts depend strongly on language, and especially in school, when we learn mathematics, the instruction is shaped and communicated through language. Secondly, mathematics is used consciously in some English poems such as ballad, limerick, sonnet, and villanelle. Mathematics is also used in rhyme scheme, meter, and stanza used in English literature. For example, a Shakespearean sonnet consists of 3 quatrains of 4 lines and a couplet of 2 lines, which usually concludes the poem, and it follows the rhyme scheme AB AB, CD CD, EF EF, and GG. And a Petrarchan sonnet consists of 2 stanzas, an octave of 8 lines, and a sestet of 6 lines, and it follows the rhyme scheme AB BA, AB BA, and CD CD CD, or CDE CDE. Therefore, we can say that mathematics and English are directly or indirectly related to each other. Thank you. লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স খুব গভীরভাবে জড়িত আছে। যদি আমরা বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করতে যাই যে একজন মানুষ ওভারওয়েট না আন্ডারওয়েট, সেটা ক্যালকুলেট করতে আমাদের ম্যাথামেটিক্সের প্রয়োজন আছে। বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করার জন্য আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে কেজি বাই মিটার স্কোয়ার, সেটা একটা ম্যাথামেটিক্সেরই অংশ। খাবারের নিউট্রিশন এবং ফুড ভ্যালু ম্যাথামেটিক্স ছাড়া ক্যালকুলেট করা সম্ভবই নয়। আমরা সবাই প্যাকেজড ফুড যেমন বিস্কুট, চিপস ইত্যাদি আমরা কিনেছি, সেই প্যাকেটের গায়ে আমরা যদি লক্ষ্য করে দেখি ওখানে নিউট্রিশনাল ফ্যাক্টস দেওয়া থাকে, সেখানে কতটা ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি এই খাবারের মধ্যে আছে।
তো সেইগুলো যদি আমাদের জানতে হয়, সেগুলো জানতে হলে আমাদের ম্যাথামেটিক্স জানতে হবে। The relationship between mathematics and life science is profound and integral. Mathematics plays a crucial role in modeling, analyzing, and understanding various phenomena in the field of life sciences. Here I am discussing some ways in which mathematics is applied in life sciences. Mathematical models are often used to represent biological systems such as population dynamics and the spread of diseases and also the biochemical reactions. Math allows the life scientists to describe how molecules move in and out of the cells, how bacteria settle through the blood vessels, and how drugs get broken in the body and many other physiological processes. Sometimes it is impossible or too difficult to answer a research questions through a traditional lab experiments. So biologists are relying on math to develop models that represent the biological systems they are studying. Computational mathematics is essential in genomics and bioinformatics. Algorithm and statistical methods are also used to employ and to analyze large datasets of the biological informations. The integrations of mathematics and life sciences allows researchers to gain deeper insights, make predictions, and also the development of innovative solutions to complex the biological problems. একসময়তে লাইফ সায়েন্স বা বায়োলজিকে সায়েন্স সাবজেক্ট মনে করা হতো না, সেটাকে গদ্যের মতন পড়ানো হতো এবং তাতে বিএ ডিগ্রি দেওয়া হতো। এখন কিন্তু লাইফ সায়েন্স নট জাস্ট আ সায়েন্স, ওটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি। আমরা দেখতে পাই যে লাইফ সায়েন্সের গবেষণায় সব রকম টুলস ব্যবহার হচ্ছে এবং তার মধ্যে একটা হচ্ছে অঙ্ক বা ম্যাথামেটিক্স। সেখানে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়, রেশিও, প্রবাবিলিটি, ক্যালকুলাস, প্রতিটার কাজ আছে। তার কারণ এই ম্যাথামেটিক্যাল মডেলিংগুলো আমাদেরকে প্রকৃতি, যেটা আসল লাইফ সায়েন্সের জায়গা, সেটাকে বুঝতে সাহায্য করে। একটা জায়গায় অ্যানিমাল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ইভলিউশনারি ট্রেটস, এমনকি আমরা যে ওষুধ খাই তার যে ডোজেজ, সেটা পর্যন্ত অ্যাডজাস্ট করা এবং জানা, এইগুলোর জন্য ক্যালকুলেশন লাগে এবং ম্যাথামেটিক্স এই জন্য লাইফ সায়েন্সে খুব জরুরি। নমস্কার, আমি সৌভিক দলুই। আমরা জানি ম্যাথামেটিক্স হলো এমন একটি সাবজেক্ট যা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চে উপযুক্ত বিষয়বস্তু হিসেবে বিভিন্ন ক্ষেত্রবিশেষে প্রয়োগ করা যায়। মেডিসিন, কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স, বায়োলজি, মেটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, কমিউনিকেশন, জিও সায়েন্স ইত্যাদি বিভিন্ন সাবজেক্টের সঙ্গে ম্যাথামেটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এখন ম্যাথামেটিক্সের সঙ্গে বায়োলজির সম্পর্ক আলোচনার ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল বায়োলজি নিয়ে প্রথমেই আলোচনা করা দরকার। ম্যাথামেটিক্যাল বায়োলজি বিভিন্ন ম্যাথামেটিক্যাল মডেলস এবং টেকনিক্সের মাধ্যমে বায়োলজিক্যাল ফেনোমেনা যেমন পপুলেশন ডায়নামিক্স, এপিডেমিওলজি, ইকোলজি স্টাডির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ধরা যাক কোনো একটি সময়ে যদি পপুলেশন 16 এবং বার্থ রেট 10, ডেথ রেট 5, ইমিগ্রেশন 3, এমিগ্রেশন 2 হয়ে থাকে, তাহলে 1 ইয়ার পরে সেখানে টোটাল পপুলেশন সাইজ হবে 22 পপুলেশন ডায়নামিক্সের ফর্মুলা অনুযায়ী। এছাড়া বায়োফিজিক্সের ক্ষেত্রে মাইক্রোস্কোপির লেন্স ম্যাগনিফিকেশন, রেজলিউশন, ডিটারমিনেশনের ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি ডিএনএ, প্রোটিন, সেলুলার স্ট্রাকচারের যে জিওমেট্রি, টোপোলজি, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক ডিটারমিনেশনে, এছাড়া সেল, অর্গান এবং এন্টায়ার অর্গানিজমের বিভিন্ন পার্ট স্টাডি করতে ম্যাথামেটিক্স খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন বায়োস্ট্যাটিস্টিক্যাল টুলস যেমন মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যানালিসিস অফ ভেরিয়েন্স, জুলজি এবং বোটানির বিভিন্ন এক্সপেরিমেন্টে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং বায়োলজির সঙ্গে ম্যাথামেটিক্সের যে সম্পর্ক আছে তা অনস্বীকার্য এবং সর্বজন বিদিত। তো প্রথম যে উদাহরণটা আমরা বলতে পারি সেটা হলো পপুলেশন ইকোলজি। সেইখানে আমরা ওই পপুলেশনে কী ধরনের গ্রোথ হয়, ওই পপুলেশনের মর্টালিটি, ন্যাটালিটি জানতে হলে আমরা ম্যাথামেটিক্সের সাহায্য নিয়ে থাকি। এছাড়াও ওই পপুলেশনের যে পার্টিকুলার যে জিনোটাইপগুলো রয়েছে তার কী ধরনের ফ্রিকোয়েন্সি থাকে এবং ওই জিনোটাইপের জন্য যে অ্যালিলগুলো দেয় তারাও কী ধরনের ফ্রিকোয়েন্সি থাকে তা জানতে আমরা হার্ডউইনবার্গের রুলসকে ফলো করে ম্যাথামেটিক্সের সাহায্যে জানতে পারি। এছাড়া কী করতে পারি, এছাড়া আমরা জানতে পারি যে জেনেটিক্সের ক্ষেত্রে যে একটা পার্টিকুলার ক্রোমোজোমে একটা জিন আর একটা জিন থেকে কতটা দূরত্বে রয়েছে তা জানতে আমরা ম্যাথামেটিক্সের ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা অ্যাপ্লাইড বায়োলজিতে সর্বক্ষেত্রে ম্যাথামেটিক্সের ইউজ করে থাকি। তাই আমরা বলতে পারি ম্যাথামেটিক্স
এবং বায়োলজি ওতপ্রোতভাবে জড়িত। নমস্কার, আমি কুমার চিৎকুণ্ডু। আমরা জানি ডিফারেন্ট স্পিসিসের মধ্যে ক্রস ওভার হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে আমাদের যখন সিঙ্গেল ক্রস ওভার হয় বা ডবল ক্রস ওভার হয়, নন প্যারেন্টাল ক্রস ওভার হয়, সেন্টিমর্গ্যান হয়, এই সমস্ত ক্ষেত্রে আমাদের অঙ্কের ভূমিকা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগে। যেমন সেক্ষেত্রে মিডিয়াল জিন যখন বার করতে হয়, সেই ক্ষেত্রে ডিফারেন্ট ফর্মুলাস লাগে, যেগুলো আমাদের ম্যাথামেটিক্সে থাকে। ইভেন ছোটো ছোটো ক্ষেত্রে যদি আমরা দেখি তার পরিমাণ কতটা, কতটা পরিমাণে সেই জিনিসটা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু ম্যাথামেটিক্স ব্যবহার করা হয়। ইভেন কোইন্সিডেন্ট, কোএফিসিয়েন্ট, এই সমস্ত বার করার সময় যখন অবজার্ভ ডিসিও, ডবল ক্রস ওভার, এক্সপেন্ডেড ডিসিও, যখন এক্সপেন্ডেড ডবল ক্রস ওভার, এগুলোর মধ্যে যখন আমরা ভাগ করি, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। সো দ্যাটস ইট। I am Rick Mohanty. One key role of mathematics in biology is the creation of mathematical models. These are actually equations or formulas that can predict or describe natural occurrence such as organisms' behavior patterns or population changes over time, etc. One such example is the well-known Lotka-Volterra predator-prey model. This is actually a pair of first-order nonlinear differential equations that is frequently used to describe the dynamics of biological systems in which two species interact, one as a predator and the other as prey. Another useful thing is that by observing the tendency of increased rate of diabetes patients, we can predict the probable number of diabetic patients after 20 or 30 years by using statistics, graphs, and mathematical modeling. After that study, many countries can be able to take precautions towards that. Thus, mathematics help biology. My name is Tonumoy Das. I will discuss about relation between mathematics and my method subject physics. Let us have a small example for understanding. We all know a law of motion, and we know that force is nothing but the multiplication of mass and acceleration of a particle. So, if we have the values of mass and acceleration of a particle, we can easily derive the value of force through multiplication method. And we all know that multiplication is a mathematical operation. So, here we can conclude that physics cannot go further without help of math. This is not for Newton's second law. If we analyze any other law of physics, we can see there are nothing but some mathematical operation. Thank you. গুড আফটারনুন অল অফ ইউ। আমার নাম সায়ন্তন বিশ্বাস। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়নের সাথে গণিতের সম্পর্কটি কী। গণিত এবং রসায়ন এই দুটি সাবজেক্ট একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি দেখি যে জলের আর এক নাম হচ্ছে জীবন, একই রকমভাবে রসায়নের আর একটা জীবন হচ্ছে এই গণিত। গণিতের বিভিন্ন ধারণা যেমন ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, অ্যানালিটিক্স, এগুলো আমরা রসায়নের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু করে রসায়নের বিভিন্ন ধারণার উপরে অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও রসায়নের বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে আমরা গণিতের বিভিন্ন ধারণাগুলিকে আনতে পারি, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, ভর, আয়তন, চাপ, সময়, এগুলো। একটি রাসায়নিক বিক্রিয়াকে ব্যাখ্যা করতে গেলে, মানে তার সমতা বিধান করতে গেলেও আমরা গণিতের সাহায্য নিয়ে থাকি। যেমন আমি এখানে একটি রাসায়নিক বিক্রিয়া করে দেখাবো। এই বিক্রিয়া এর মধ্যে আছে সালফিউরিক অ্যাসিড, যেটা আমি এর মধ্যে দিলে যাতে রিয়াকশানটা বোঝা যায় তার জন্য একটা কালারের চেঞ্জ হলো। এই বিক্রিয়াটা 1 অণু সালফিউরিক অ্যাসিড এবং 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় 1 অণু সোডিয়াম সালফেট এবং 1 অণু জল উৎপন্ন হলো। পরবর্তী বিক্রিয়াটি হলো ট্রাইটেশন। ট্রাইটেশনে আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে রেখেছি এবং তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণ ফেনফথেলিন, যার জন্য দ্রবণের কালারটা এরকম। এর সাথে আমি কিছুটা পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মেশালে দেখবো আস্তে আস্তে কালারটা পুরো চলে গেল। তো এই ধরনের বিক্রিয়ার ডেটা থেকে আমরা জানতে পারি যে কোনো একটি দ্রবণে যদি গাঢ়ত্ব না জানতে পারি, তাহলে এইভাবে বিক্রিয়ার মাধ্যমে যে ডেটাটা পাবো সেটা আমরা গাণিতিক সূত্রের ব্যবহার করে V1S1 = V2S2 এর মাধ্যমে আমরা গাঢ়ত্বটাকে বের করতে পারি। সোডিয়াম হলো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় এবং প্রথম শ্রেণীর একটি মৌল। পরবর্তী একটা এক্সপেরিমেন্ট যা তোমাদের কাছে একটি প্রশ্ন থাকবে। আমি এখানে যে এটা একটা কিচেন কেমিস্ট্রি,
এখানে একটা পাউডার রাখা আছে যার নাম হচ্ছে খাবার সোডা, আর এই হাতে আমার আছে লেবু, পাতি লেবু। তো আমি এর উপরে একটু চিপে দেবো। তো চিপে দিতেই এখান থেকে দেখো এক ধরনের গ্যাস বেরোচ্ছে। তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে গ্যাসটা কী ধরনের গ্যাস। ওপরের আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে রসায়ন হলো গণিতের একটি শাখা, এবং যেমন অক্সিজেন ছাড়া এই জীবজগৎ চলতে পারে না, ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে রসায়ন গণিত ছাড়া সম্ভব নয়। নমস্কার সকলকে, আমি সহিষ্ণু। আমরা সকলেই জানি ভূগোলকে বলা হয় মাদার অফ অল সায়েন্সেস। তাই আজ আমরা আলোচনা করব ভূগোলের সাথে গণিতের সম্পর্ক সম্বন্ধে। ভূগোলের বিভিন্ন প্রান্তের সাথে গণিত কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। গণিত ও ভূগোল উভয় ক্ষেত্রেই আমরা স্কেলের ব্যবহার দেখে থাকি। ভূগোলে স্কেলের ক্ষেত্রে আমরা দুটি টার্ম প্রায় ব্যবহার করে থাকি। একটি হলো ভূমির দূরত্ব বা গ্রাউন্ড ডিস্টেন্স, ও অপরটি হলো মানচিত্র দূরত্ব বা ম্যাপ ডিস্টেন্স। এই বিষয়টিকে আমরা আরও সুন্দরভাবে বোঝানোর জন্য গুগল আর্থ নামক সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারি। এখানে আমরা খড়দা স্টেশন থেকে আমাদের কলেজ অবধি ডিস্টেন্সটিকে মেজার করে নিতে পারি। মেজারমেন্টের পর দেখা যাচ্ছে উভয় স্থানের মধ্যে ভূমির দূরত্ব প্রায় 700 মিটার। এবার এত বড় একটি দূরত্বকে কোনোভাবেই মানচিত্রে দেখানো সম্ভব নয়, তাই আমরা স্কেলের মধ্যে দিয়ে দেখাতে পারি 700 মিটার ভূমির দূরত্ব চিত্রে 1 সেমি মানচিত্র দূরত্বকে নির্দেশ করে। তাই খুব সহজেই বলা যায় গণিত হলো ভূগোলের একটি অপরিহার্য অংশ। My name is Karan Kumar Avidas. The relation of mathematics with geography is very old. Since ancient times, mathematics has been used in geography for tasks in the form of geometry, map making, and calculation of Earth's circumference or determining the shape and size of the Earth. But the idea of application of mathematics in geography has revolutionized in 1950 to 1960 in the form of quantitative revolution. In orogeny, we mainly discuss about mountain formation of slope and calculation of slope, etc. Today we discuss about the calculation of slope to show a relationship between mathematics and geography. As we see in diagram, you try to calculate the mountain slope in percentage. Have a look in formula for calculation of slope. Difference in elevation divided by horizontal distance into 100. Here is difference in elevation between A and B is 20 meter, or horizontal distance between B and C is 100 meter. After all the calculation, the slope of mountain is 20%. A part of this mathematics used in different subfields of geography for different purposes, like in cartography for map making and map projection, hydrology used for balance equation for hydrological cycle, oceanography analyze the ocean current, geometrics trigonometry is used for calculate distance, elevation and angles, remote sensing use metrics for image and spectra, climatology measure a temperature gradient and rate of ice melt, population geography use statistics for analysis, and demography in soil geography use Darcy slope for soil aspects. Thank you. আজকে আমাদের আলোচ্য বিষয় গণিতের সাথে ভূগোলের সম্পর্ক। গণিত ভূগোলে বিভিন্নভাবে সহায়তা করে চলেছে। ভূগোলের একটি প্রধান অংশ জরিপকাজ বা সার্ভেইং। এই সার্ভেতে ডাম্পি লেভেল ও প্রিজমেটিক কম্পাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে প্রিজমেটিক কম্পাস কোনো ট্র্যাভার্সের দৃঢ়াংশ নির্ণয় ও লাইনের দৃঢ়াংশ কোণ নির্ণয়ে গণিতের সহায়তা নিতে হয়। অপর সার্ভেটি হলো ডাম্পি লেভেল। বেঞ্চমার্কের সাহায্যে যে কোনো জিনিস বা কোনো স্টেশনের উচ্চতা বা এলিভেশন মাপার জন্য সার্ভেতে গণিতের প্রয়োজন। এর পরবর্তী অংশটি হলো মাপচিত্র। এই মাপচিত্রে বিভিন্নভাবে গণিত জড়িত। এই মাপচিত্রের একটি বিষয় সমানুপাতিক বৃত্তচিত্র। এই বৃত্ত বা স্পিয়ার অঙ্কন করতে পাই এবং রুটের সাহায্য নিতে হয়। যেমন বৃত্তের রেডিয়াস বের করে সেটিকে স্কেলে রূপান্তরিত করতে অঙ্কনের জন্য গণিতের প্রয়োজন। স্ট্যাটিস্টিক্সের প্রধান বিষয় হলো গণিত। এই স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ফর্মুলা নির্ণয়ে গণিতের প্রয়োজন। যেমন রেঞ্জ, অর্থাৎ পরিসংখ্যা বিভাজনের উচ্চতম ও নিম্নতম মানের মধ্যে যে ডিফারেন্স সেটি বের করতে, এছাড়াও এইচডি গাণিতিক গড় বের করতে গণিতের প্রয়োজন। নমস্কার, আমি শোভারাম মুর্মু। এক স্থান থেকে অন্য স্থানে দূরত্ব নির্ণয়, ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে পাহাড়ের উচ্চতা পরিমাপ করা, এই সকল কিছুই আমরা গণিতের সাহায্যে করে থাকি।
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়, এমনকি আন্তর্জাতিক তারিখ রেখার মান নির্ণয় করতে গণিত সাহায্য করে থাকে। কোনো স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময়ের হিসেব জানার জন্যও গণিত ব্যবহৃত হয়। এছাড়াও ভূগোলে বিভিন্ন প্র্যাকটিক্যালের কাজ করার ক্ষেত্রেও গণিতের ব্যবহার রয়েছে। হ্যালো, আমি সৌরভ মণ্ডল। গণিত শাস্ত্রের সাথে ভূগোল শাস্ত্রের সম্পর্ক নিয়ে আলোচনা করব। ভূগোল মানেই আমরা ভাবি পৃথিবী নিয়ে আলোচনা, কিন্তু ভূগোল হলো এমন একটি শাস্ত্র যা পৃথিবী এবং তার মানুষের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। তাত্ত্বিকভাবে ভূগোল শাস্ত্র শুরু হলেও বর্তমান সময়ে বিভিন্ন মডেল, বিভিন্ন গাণিতিক পদ্ধতি, সূত্র, সমীকরণের মাধ্যমে ভূগোল একটি বিজ্ঞানধর্মী শাস্ত্র হিসেবে উঠে এসেছে। তো ভূগোলের প্রায় প্রতিটি শাখায় অঙ্কের প্রয়োগ ভীষণভাবে লক্ষ্য করা যায়। প্রাকৃতিক ভূগোলে মানচিত্র অঙ্কনে, স্কেল নির্ধারণে, কোনো স্থানের অবস্থান নির্ণয়ে, সমুদ্র জলের গভীরতা পরিমাপে, বৃষ্টির পরিমাণ নির্ধারণে, ঝড়ের গতিবিধি তারতম্য ব্যাখ্যা করার ক্ষেত্রে, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ সহ একাধিক বিষয়ে অঙ্কের প্রত্যক্ষ প্রয়োগ রয়েছে। আর অর্থনৈতিক ভূগোলে কৃষি, শিল্প, জনসংখ্যা, জনবসতি, আদমশুমারির মতো বিষয়গুলিতে অঙ্কের ভূমিকা অপরিসীম। এবারে একটু আমরা হাতে কলমে দেখে নিই। সূত্র: মোট জনসংখ্যা ভাগ মোট জমির পরিমাণ করলেই কোনো স্থানের জনঘনত্ব আমরা পেয়ে যাই। চীনের মোট জনসংখ্যা দিয়ে মোট জমির পরিমাণ ভাগ করে 146 বর্গ কিমি, এটা আমরা 2015 অনুযায়ী জনঘনত্ব পেয়েছি। Good morning to all. Myself Mehul Sardar, student of RKMBC, first year, first semester, roll 42. Today I'm gonna talk about relationship between mathematics and geography. Geography has practical portion like cartography, statistical geography or statistical technique, and mathematical geography. Mathematical geography itself explain that geography has mathematics. I'll give you two examples. One example from mathematics and another example from geography. So let's start. First I'll give one example from geography. That is, suppose one question is from physiological density. So before going to discuss about physiological density, I'll give you first example. In Khorda area, total population is 10,000 and total arable land is 1,000. So calculate the physiological density of Khorda. So let's start. What is physiological density? Physiological density simply means the total population of a region divided by total arable land of that region. So in this case, in Khorda there are 10,000 people and the arable land is 1,000 only. So 10,000 divided by 1,000 equals to 10. So physiological density of Khorda is 10. And another example, suppose 5 people working in the field and their ages are 15, 16 and 17. Calculate the average age of the laborer. So the average age will be 15 plus 16 plus 17 divided by 3. Because you know the average, which is from the practical geography, you learn it. So you have calculated 15 plus 16 plus 17 divided by 3 equals to 16. So the average age of the laborer is 16. নমস্কার, আমি শুভ পরামানিক, বিএড প্রথম বর্ষের ছাত্র। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গণিত অঙ্কাঙ্কিভাবে জড়িত। আজ আমরা আলোচনা করব গণিতের সাথে শিক্ষাবিজ্ঞান বিষয়ের সম্পর্ক নিয়ে। এই বিষয়টা যতটা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে তার জন্য পরিমাপ ও গণিত অনেকটা কৃতিত্ব দাবি করতে পারে। বহু চল বিশিষ্ট রাশিবিজ্ঞান যা শিক্ষাবিজ্ঞানের বড় হাতিয়ার, তা গণিত চর্চারই অবদান। শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা, বিদ্যা চর্চা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য গণিতের উপর নানাভাবে নির্ভর করতে হয়। তেমনি বিপরীতক্রমে গণিতে শিক্ষাবিজ্ঞানের অবদানও কম উল্লেখযোগ্য নয়, কারণ গণিতের নানা তত্ত্ব, পদ্ধতি এবং মডেলগুলির প্রয়োগ, পরীক্ষা ও যথার্থতা যাচাই করার জন্য যে উপাত্ত বা ডেটা প্রয়োজন, তার একটা প্রধান উৎসই হলো শিক্ষাবিজ্ঞান। স্ট্যাটিস্টিক্স মানে হলো রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানের সাহায্যে কিছু সাইকোলজিক্যাল টেস্ট নির্ভুলভাবে গঠন করা যায়, যেমন ইন্টেলিজেন্ট টেস্ট, ইন্টারেস্ট, ইনভেন্টরি, পার্সোনালিটি টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট এগুলি, এবং এগুলোর আদর্শায়ন, যথার্থতা এবং নির্ভরযোগ্যতা নিরূপণ করা যায় রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করেই। রাশিবিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কার্যকারিতার দিক থেকে, একটা প্রক্রিয়ার দিক থেকে। গণিতের একটি বিশেষ শাখা হলো রাশিবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞানে যে সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলি ব্যবহৃত হয় সেগুলো হলো মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, মিন ডিভিয়েশন, কোয়ার্টারাইল ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সহগতি সহগাঙ্ক নির্ণয় করা, শতাংশ ক্রম, শতাংশ মান নির্ণয় করা, টি টেস্ট থাকে, কাইবর্গ টেস্ট থাকে, এফ টেস্ট থাকে, জেড টেস্ট থাকে। এগুলি ছাড়াও বিভিন্ন ধরনের লেখচিত্র ব্যবহার করা হয়, সেগুলো হলো হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, ওজাইভ, বার চার্ট, বার গ্রাফ,
পাই চার্ট, স্পুনেস, কার্টোসিস ইত্যাদি। আমার নাম কার্তিক দোলই। প্রথমেই দেখা যাচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, যেটি শিক্ষাবিজ্ঞানের অধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই কার্ভের মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের পারফরমেন্সগুলি পরিমাপ করি। জেড স্কোর, স্ট্যানাইল স্কোর। এছাড়াও শিক্ষাবিজ্ঞানে আরেকভাবে গণিতের ব্যবহার করা যায়, যেমন শিক্ষার্থীদের আইকিউ মেজারমেন্টের সাথে সাথে তাদের পরীক্ষার ভিত্তিতে গ্রেড প্রদান করা হয়, অর্থাৎ নম্বর প্রদান করা হয়, যেখানে গণিত ও শিক্ষাবিজ্ঞানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। নমস্কার, আমি নিত্যানন্দ গুণই। প্রথমেই আমরা শিক্ষাবিজ্ঞানের একটা পাঠ হচ্ছে রাশিবিজ্ঞান। তার সাহায্যে আমরা তথ্য সংগঠন, তথ্য উপস্থাপন, তথ্য বিশ্লেষণ সহজেই বের করতে পারছি। লেখচিত্রে যদি দেখি, হিস্টোগ্রাম, পলিগন, অজাইব, পাই চার্ট এর মাধ্যমে তথ্য পরিবেশন সহজ, তাৎপর্যপূর্ণ, শতাংশ বিন্দু, পার্সেন্টাইল র্যাঙ্ক প্রভৃতি বের করা যায়। এতেও গণিত যুক্ত রয়েছে এবং শিক্ষায় অ্যাসেসমেন্ট, পরিমাণ, মূল্যায়নে জড়িত রয়েছেও গণিত। সাইকোলজি টেস্টে যদি স্কেল, যে সমস্ত স্কেল ব্যবহার করা হয় তাতেও গণিত অতপ্রোতভাবে জড়িত রয়েছে। নমস্কার, আমি প্রসেনজিৎ প্রামাণিক। এডুকেশনের সাথে আমাদের এডুকেশন বিষয়টি অনেকগুলো সাবজেক্টের সাথে, মানে অনেকগুলো বিষয়ের সাথে রিলেটেড, যেমন রিসার্চ, সাইকোলজি, স্ট্যাটিস্টিক, এই তিনটে মূল বিষয়। তো আরও আছে যেমন টেকনোলজি, এগুলোর সাথে রিলেটেড। তো এডুকেশনের সাথে যেমন রিলেশন বললাম, এডুকেশনের সাথে ম্যাথমেটিক্সের যে রিলেশন, প্রথমত হচ্ছে রিসার্চে আমরা কি করি না, রিসার্চে আমরা কোরিলেশনের মাধ্যমে অনেক রিসার্চ করে থাকি এবং চাই স্কোয়ার টেস্ট বা আদার্স আরও অনেক আছে, সেগুলোর সাথে আমরা কোরিলেশনের সাথে করি। ম্যাথমেটিক্স জানতেই হবে, ম্যাথমেটিক্স না জানলে আমরা কোরিলেশন ব্যবহার করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজিতে আমরা অনেক টুল এবং টেকনিক ব্যবহার করি। টুল টেকনিক মানে কি, মানে আমরা কারো হয়তো মেন্টাল এজ বের করা অবশ্যই, এর জন্য টুল এবং টেকনিক ব্যবহার করি, যেগুলো আমাদের ম্যাথমেটিক্স না জানলে আমরা এই স্কেল বা টুলগুলো ব্যবহার করতে পারবো না। তৃতীয়ত কি রিসার্চ, ওই যে মিন মিডিয়ান মোড করতে হয়। মিন মিডিয়ান মোড করতে গেলে আমাদের ম্যাথমেটিক্সের নলেজ এবং থাকতেই হবে, না হলে আমরা এটা করতে পারবো না। এডুকেশনের সাথে ম্যাথমেটিক্সের রিলেশন। নমস্কার, প্রথম বর্ষের ছাত্র তাপস পাল। শিক্ষা বিজ্ঞান শব্দটি দুটি শব্দ, শিক্ষা, দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে এক বিশেষ জ্ঞান। আমি যদি দেখি যে ম্যাথামেটিক্সের সাথে এডুকেশনের যে রিলেশনটা, আমি মেন তিনটে পয়েন্ট আমি তুলে ধরবো। বলবো রাশি বিজ্ঞান। এডুকেশনে এক বিশেষ টপিক যাকে আমি বলবো রাশি বিজ্ঞান। এই রাশি বিজ্ঞানের ক্ষেত্রে আমি বিভিন্ন মিডিয়ান মোড ইউজ করি, যে পয়েন্টে আমি আলোচনা করলাম। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোরিলেশন আমরা ইউজ করি। সাইকোলজির ক্ষেত্রে বিভিন্ন টুলস, বিভিন্ন স্কেল আমরা ইউজ করি। এই স্কেল বা টুলস আমরা ম্যাথামেটিক্স যদি না জানি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। নমস্কার।